দেশের সরকারি হাসপাতালগুলোর শ্বাসরুদ্ধকর অবস্থা কেন? গত 2 দিন আমি ঢাকা মেডিকেল কলেজে ছিলাম। কী যে একটা অবস্থা, অস্বাস্থ্যকর, শ্বাসরুদ্ধকর পরিবেশ। এটা শুধু ঢাকা না, এটা দেশের বিভাগীয় সরকারি হাসপাতাল সহ জেলা সদর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সকল সরকারি হাসপাতালের এরকম অবস্থা। এর কি কারণ? কারণ কি এটাই যে মানুষ অসুস্থ হচ্ছে প্রতিনিয়ত কারণ ছাড়াই? নো, নেভার। এটার অনেক সিগনিফিক্যান্স, হিস্টোরিক্যাল, এনভায়রনমেন্টাল কজ আছে অবশ্যই। প্রথমত দেশের যে জনগোষ্ঠী, জনসংখ্যা প্রায় 20 কোটি প্লাস, এই 20 কোটি প্লাস মানুষদের জন্য চিকিৎসা সেবা অপ্রতুল প্রথমত। দ্বিতীয়ত যে কারণ, সেটা হচ্ছে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার আশানুরূপ উন্নতি। যেমন আমরা যদি উন্নত বিশ্বের দিকে দেখি, সেখানে তারা ওই দেশের রাষ্ট্রীয় হাসপাতালের গুরুত্ব করে সব সময়। ওই দেশগুলোর সরকারি হাসপাতাল সেটা গুরুত্বপূর্ণ, আর সেখানেই ওই দেশের জনগণ চিকিৎসা সেবা গ্রহণ করে। আর আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোর পরিস্থিতি খুবই খারাপ, অস্বাস্থ্যকর। একদিকে অস্বাস্থ্যকর পরিবেশ, অন্যদিকে বিভিন্ন সিন্ডিকেটে আবদ্ধ হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্ট, যার কারণে স্বাস্থ্যসেবায় জনগণের জন্য যা যা বরাদ্দ হওয়ার তা কিন্তু সঠিকভাবে জনগণ পাচ্ছে না, বিভিন্ন সিন্ডিকেটে সন্নিবেশিত হওয়ার কারণে। তো যা বলছিলাম তা হচ্ছে, দেশের এই যে জনগণ ভরপুর হসপিটালসগুলোতে, এর অন্যতম প্রধান কারণ দেশের জনগণ অসচেতন। যার কারণে আমরা দেখি হসপিটালের বেডে রোগীকে খাওয়ানো হচ্ছে ফ্রুটস, আর যারা সুস্থ মানুষ তারা বাজে অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড, প্রসেস ফুড খাচ্ছে। তো ঠিক এই যিনি এখন রোগী হয়ে ফল খাচ্ছেন বেডে বসে বসে, তিনি এগুলো খাচ্ছেন। তার মানে রোগী থেকে শিক্ষা নিচ্ছেন না। অস্বাস্থ্যকর খাবার খেয়ে খেয়ে যিনি রোগী হলেন, আর এখন অসুস্থ তো হয়ে গেছে, এখন তাকে আপনি একদম ফ্রেশ খাবার দিলেই বা কী হবে? সে তো এখন দুর্বল। এটি যেমন এই যে বিভিন্ন যে ডিজিজগুলো হচ্ছে, যেমন দেশের জনগণ কতটাই অসচেতন এবং অসতর্ক। যেমন বিশেষ করে যাদের লাংস রিলেটেড ডিজিজগুলো হয়, যাদের অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, সিওপিডি ইত্যাদি। এখন এখানে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর, প্রতিষেধক হচ্ছে প্রতিরোধ উত্তম। এখন এদের জন্য যে ড্রাগসগুলো দেয়া হচ্ছে, সিমটোমেটিক ড্রাগসগুলো, তো ওরা ড্রাগসগুলো নিচ্ছে, কিন্তু যে পথে তারা এই রোগে আক্রান্ত হচ্ছেন, তামাকজাত দ্রব্য ব্যবহার করে, খেয়ে স্মোক করে, জর্দা, হাদা ইত্যাদি খেয়ে এখন এগুলো ছাড়তেছে না। যার কারণে তাদের সমস্যাটা থেকেই যাচ্ছে সারা বছর, কঠিন থেকে কঠিনতর হচ্ছে, ক্রিটিক্যাল হচ্ছে। এভাবে করে যাদের ডায়াবেটিস, তারাও ঠিক সেম। যে কারণে তাদের ডায়াবেটিস হলো, যে কারণ অর্থাৎ বেশি ফার্স্ট ক্লাস কার্বোহাইড্রেট খেয়ে, অর্থাৎ খাদ্য উপাদান 6টি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস ইত্যাদি। 6টির মধ্যে তারা একটাকে বেশি খায়, দিনের প্রায় 5 থেকে 6 বার অতিরিক্ত কার্বোহাইড্রেট খেয়ে সে ডায়াবেটিসে আক্রান্ত।
এখন সে ডক্টরের দেয়া ওষুধ নিচ্ছে, পাশাপাশি যে কারণে যে পথে তার ডায়াবেটিসটা গ্রো করছে, যে ভুলভাল খাদ্যাভ্যাসের কারণে, সেটা সে কিন্তু মানতেছে না। সে একজন ডায়াবেটিক পেশেন্ট, সে সুগার, কার্বোহাইড্রেট, তারপরে অলস জীবনযাপন ইত্যাদি করতেছে, যার কারণে রোগ সারা বছরে হচ্ছে। এভাবে করে এই সকল রোগী, যাদের ব্রেন স্ট্রোক হয় বা যাদের হার্ট অ্যাটাক হয়, ঠিক তারাও, যারা অতিরিক্ত খাবার গ্রহণের কারণে তাদের ব্লাডে কোলেস্টেরল বেড়ে গেল, একটা পর্যায়ে রক্তনালী ব্লক হয়ে গেল বা রক্তনালী ছিঁড়ে গেল, অর্থাৎ ইসকেমিক স্ট্রোক, হার্ট অ্যাটাক, এখন তারা রিং ফরিয়ে বা হার্টের বাইপাস সার্জারি করার পরেও তারা এখনও সচেতন না। আমি মাঝে মাঝে দেখি এই যে কার্ডিয়াক সার্জারি রোগীরা এখনও তারা পান, সিগারেট, তারা এখনও ইত্যাদি, মানে যে খাবারে তারা রোগী হয়েছে, অ্যাটাক করছে, ঠিক সেগুলো তারা আবারও নিচ্ছে। তার মানে চিকিৎসা দিলেও সমাধান হচ্ছে না, কারণ যে কারণে তারা অসুস্থ হচ্ছে সেই কারণগুলোকে শনাক্ত করে তারা তাদের যে ব্যাড হ্যাবিট, এটাকে তারা গুড হ্যাবিটে পরিণত করতে পারতেছে না। এভাবে করে সকল রোগী, বিশেষ করে লাইফস্টাইল ডিজিজ উইথ ক্রনিক ডিজিজ, এগুলো যে কারণে যে পথে তারা এই রোগী হচ্ছে, তারা নিয়মকানুন, রুলস রেগুলেশনস ফলো করতেছে না। তো মাঝখানে দেশের জনগণ প্রতিনিয়ত অসুস্থ থাকতেছে, আর ওষুধ কোম্পানি, ড্রাগ ইন্ডাস্ট্রি এবং হসপিটাল মালিক, ওরা কিন্তু ঠিকই লাভবান হচ্ছে। ওরা খুশি, ওরা দারুণ খুশি। এর জন্য খুশি যে রোগীরা সারা জীবন ওষুধ নিচ্ছে আর সারা বছর ডক্টরের শরণাপন্ন হচ্ছে। এই জন্য ডক্টর এই সময়ও পান না যে রোগীরে বলতে যে আপনার এই রোগটা হয়েছে এই ব্যাড হ্যাবিটের কারণে, এগুলো একটু ছাড়েন। এই কথাটা, এই অ্যাডভাইসটা দেওয়ার মতো সময় তারা পান না। আর ফেলেও তারা ইন্টেনশনালি এটা তাকে শেয়ার করেন না, তাকে বলেন না। কারণ তাকে যদি বলি দেন যে রোগের রুট কজটা, মূল কারণটা, রোগীকে যদি এটা বলে দেন তিনি, তাহলে তো আর তিনি রোগীই পাবেন না। তো সর্বোপরি মূল কথা হচ্ছে, দেশের জনগণ অত্যন্ত অসচেতন, অসতর্ক, স্বাস্থ্যবিধি মানে না, তারপরে ফুড ম্যানেজমেন্ট মানে না, এরপরে অলস জীবনযাপন, কোনো এক্সারসাইজ নাই, ওয়াকিং নাই, তারপরে মেডিটেশন নাই, এরপরে স্ট্রেস ফ্রি লাইফ লিড নেই, পুরো 24/7 একটা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এরই মধ্যে থাকে, যার কারণে এই যে ডিজিজগুলো আসতেছে। তো এই জন্য আপনি এখন দেশের যে হসপিটালেই যাবেন, প্রত্যেকটি হসপিটাল রোগীতে ভরপুর। একদিকে চিকিৎসা নিচ্ছে, আবার কয়েকদিন পর আবার সমস্যা হচ্ছে। তো মূল কারণ এটাই, যতদিন পর্যন্ত এই সূত্রটা ফলো না করবে, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর, প্রতিষেধক হচ্ছে প্রতিরোধ উত্তম। যতদিন পর্যন্ত সায়েন্সের এই মূল থিওরি অ্যাপ্লাই না করবে তাদের দৈনন্দিন জীবনে, ততদিন পর্যন্ত ওষুধ, ডক্টর, হসপিটাল, ক্লিনিক ইত্যাদির সাথে সম্পর্ক, সখ্যতা বহু গুণে বাড়তেই থাকবে। আর মানুষ এটা মনে হয় চায় যে, একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। তো আমাদের দেশের মানুষ এই জন্য ডিপোজিট করে। আমি বহু মানুষকে দেখেছি, শুনেছি, তারা ডিপোজিট করে তাদের জীবনের একটা পর্যায়ে নাকি সে অসুস্থ হবে,
তো এখন সেই অসুস্থকে মোকাবেলা করার জন্য তারা ইন্স্যুরেন্স করে, তারপরে ব্যাংকে ডিপোজিট করে, সম্পদ সঞ্চয় করে। এগুলো সে মনে করে যে তার যেহেতু পূর্বপুরুষেরা বাপদাদারা যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, ডায়াবেটিস, ক্যান্সার, যক্ষা, টিউমার ইত্যাদি যে ক্রনিক ক্রিটিক্যাল ডিজিজগুলো আছে, এখন সেও মনে করে এ ধরনের রোগগুলোর মুখোমুখি হয়তো বা আমাকে হতে হবে, এই জন্য আমি মধ্যবয়স থেকেই একটু প্রস্তুতি নিই। তো এই ধরনের সেন্টিমেন্ট, এই ধরনের রং কনসেপ্ট, এই ধরনের নেগেটিভ অ্যাটিটিউড যারা পোষণ করবে তারা অবশ্যই রোগী হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি এই সেন্টিমেন্ট পোষণ করেন, এই কনসেপ্ট লালন করেন, পজিটিভ অ্যাটিটিউড স্টাবলিশ করেন যে আমার জীবনে আমি যাতে ক্রিটিক্যাল ডিজিজগুলো থেকে সুস্থ থাকতে পারি, মুক্ত থাকতে পারি, এগুলো যাতে আমার লাইফে কন্ট্যাক্ট না হয়, এই জন্য আমি প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর, প্রতিষেধক হচ্ছে আমি প্রতিরোধ। অর্থাৎ আমি যদি আমার ফুড ম্যানেজমেন্ট, আমার লাইফস্টাইল, আমার অ্যাক্টিভিটিস সবগুলো যদি সায়েন্টিফিক্যালি ঠিক করে ফেলি, তাহলে তো অন্তত এই যে ক্রিটিক্যাল মোমেন্টস, সেন্সিটিভ মোমেন্টস, ইমার্জেন্সি মোমেন্টস যেটা আসতেছে, এগুলো থেকে অন্তত প্রোটেক্ট পাওয়া যাবে। অন্তত সামথিং কিছু প্রবলেম থাকতে পারে, জ্বর, সর্দি, হাঁচি, কাশি, এগুলো সামথিং, এগুলো হবেই। এগুলো হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, আমাদের যে সোশ্যাল বিং, মানব সমাজের যে অবস্থা, তারপরে বর্তমান যে বাজার ব্যবস্থাপনা, এরপরে আমাদের খাদ্যাভ্যাস ইত্যাদি কারণে সামথিং কিছু প্রবলেম হবে। কিন্তু ক্রিটিক্যাল যে প্রবলেমগুলো, মাল্টি অর্গান ড্যামেজ হয়ে যাওয়া, ভাইটাল অর্গানসগুলো যে ড্যামেজ হয়ে যাওয়া, বিশেষ করে ব্রেন, হার্ট, লাং, কিডনি, লিভার ইত্যাদির যে, এটা তো আমানত। এই জিনিসগুলা আল্লাহর পক্ষ থেকে দিয়ে আমার জন্য, আপনার জন্য আমানত। আমি এগুলো ড্যামেজ কেন করব? এখন তাহলে আপনি আমানতের খেয়ানত করে ফেলছেন। আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা সুন্দর একটা চক্ষু দেয়া হলো, কিন্তু আপনি নিয়ম নীতি ভায়োলেট করে আপনার চোখকে হারাই ফেললেন। ন্যাচারালি যদি হয়, এক্ষেত্রে আল্লাহ আপনাকে ছাড় দিবেন। কিন্তু আপনার অনিয়মের কারণে যদি চক্ষুটা হারাই ফেলেন, আপনার ব্রেন ফাংশনটা যদি আপনি নষ্ট করে ফেলেন, আপনার লাংস ফাংশন, রেনাল ফাংশন, কার্ডিয়াক ফাংশন, ব্লাড সার্কুলেশন ইত্যাদি যে হিউম্যান বডির ইন্টারনাল এক্সটার্নাল পার্টসগুলো, অর্গানসগুলো, আপনি যদি এগুলোকে ডেস্ট্রয় করে ফেলেন, নষ্ট করেন, এক্ষেত্রে আমি মনে করি আমানতের খেয়ানত, অর্থাৎ আল্লাহ আমাকে দিছে আমানত স্বরূপ, আমি এগুলোকে খেয়ানত করে ফেললাম, ধ্বংস করে ফেললাম। অর্থাৎ আমার জীবন প্রদীপ আছে 100 বছর, আমি 60 বছরে এগুলোকে ক্ষয় করে ফেললাম, তো এটা কেন হবে? অথচ পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত অসংখ্য যে নবী রাসূল গেল, এই নবী রাসূলদের অনেক উম্মতের হায়াত ছিল, অনেক দীর্ঘ হায়াত। কেউ 900 বছর, 950 বছর পর্যন্ত পৃথিবীতে তাদের জীবন অতিবাহিত করেছিলেন। কই, তারা তো এরকম কোনো ক্রিটিক্যাল